তো হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। আর এখন আছি আমরা কাইকি স্টেশনে। তো আজকে যাচ্ছি ঘুরতে। আর আমরা কোথায় যাচ্ছি ঘুরতে? আচ্ছা, আমরা সবাই যাচ্ছি ইকো পার্ক, পুরো ফ্যামিলি নিয়ে। আছে আমার ওয়াইফ, আমার ভাই, পিছনে বৌদি আর ভাইজি, আর এই আছে আমার মেয়ে। দেখো, হাই বলো, হাই বলো। তো ট্রেন এক্ষুনি ঢুকবে, ট্রেন 7:40-এর ট্রেন। আমরা ট্রেন ধরে পৌঁছে যাবো স্টেশনের ভিড়। আর এই হচ্ছে আমাদের ফ্যামিলি মেম্বার, সবাই আসছে। আসো আসো। আর আমরা স্টেশনের বাইরে বেরিয়ে যাচ্ছি। স্টেশনের বাইরে থেকে আমরা নিউ টাউন যাওয়ার বাস ধরবো। একদম স্টেশনের বাইরে বাস পাওয়া যায়, সামনে রোড, রোড থেকে বাস পাওয়া যায়। এখান থেকে বাস ধরবো নিউ টাউনে, যাবো ইকো পার্ক। তো আমরা শিয়ালদা থেকে বাসে উঠে গেছি, আর বাস ছেড়ে দিয়েছে। আর এখন আমরা যাচ্ছি ইকো পার্কের 4 নম্বর গেটে নামবো। তো আমাদের পার পার্সন ভাড়া নিয়েছে 30 টাকা করে পার হেড। আমাদেরকে একদম নামিয়ে দেবে 4 নম্বর গেটের কাছে। তো 4 নম্বর গেটের কাছে নামলে মোটামুটি যতটা জানি যে 4 নম্বরের কাছে সপ্তম আশ্চর্য বা 7 উইন্ডার্স আছে। তো আমরা যার জন্য ড্রাইভারকে বলেছি 4 নম্বর গেটে নামানো। এই জিনিসটা কি আশা করি সবাই চিনতে পেরেছেন। এটা হলো বিশ্ব বাংলা গেট, কলকাতার অন্যতম আকর্ষণীয় গেট। তো এটা আসলে গেট প্লাস এটা একটা হোটেল, ঝুলন্ত হোটেল, যেটা কলকাতার অন্যতম আকর্ষণ। তো আমরা তো বেশিক্ষণ বাস থেকে নামলাম, শিয়ালদা থেকে বাস উঠেছি। আর বাস আমাদেরকে এখানটা নামিয়েছিল, এখানটায়। আর এই হচ্ছে 4 নম্বর গেট, এদিকে হচ্ছে গেট নাম্বার 4 সুপার গেট। আমরা এখন যে ইকো পার্কে ঢুকে গেছি। আর এই এখানে হচ্ছে পার্কিং এরিয়ায় সামনে আছে টিকিট কাউন্টার। টিকিট কেটে আমরা ঢুকবো ভিতরে। ইকো পার্ক সোমবার বন্ধ থাকে এবং মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত দুপুর 2:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত খোলা থাকে। রবিবার দুপুর 12টা থেকে রাত্রি 8:30 পর্যন্ত খোলা থাকে। এই হলো আমাদের টিকিট কাটা হয়ে গেছে। 150 টাকা নিয়েছে 5 জনের, 30 টাকা করে পার পার্সন। আর ভিতরে ঢুকবো আমরা 30 টাকার গেট পাস করে ভিতরে ঢুকেছি। আর এ হচ্ছে 7 উইন্ডার্স বা সপ্তম আশ্চর্য টিকিট কাউন্টার। আর এখান থেকে টিকিট কেটে ঢুকতে হবে ভিতরে, আবার আমার টিকিটটা কেটে। ফার্স্ট ক্লাসের যে টিকিট কাটা হয়ে গেছে। এবার আমরা ঢুকবো ভেতরে। 150 টাকা নিয়েছে 5 জনের। 7টি আশ্চর্য জায়গা দেখা অনেকেরই কাছে স্বপ্ন, কিন্তু খুব কমই লোকে সে স্বপ্নের মধ্যে দিয়ে বাঁচতে পারে। যদি আমি আপনাকে বলি যে 7টি আশ্চর্য দেখার জন্য বিশ্বজুড়ে ভ্রমণ করার দরকার নেই, তাই না? এটা কি মনোরম দৃশ্য হবে না? হ্যাঁ, এটাই সত্যি। কলকাতার ইকো পার্কে রয়েছে বিশ্বের 7টি আশ্চর্যের নিজস্ব ক্ষুদ্র সৃষ্টি। আপনি এই দুর্দান্ত জায়গাটি দেখার আগে আসুন এখানে তাদের সম্পর্কে জেনে নিন। তো কলকাতার নিউ টাউনের এই ইকো পার্ক কলকাতা তথা গোটা ভারতবর্ষের সবথেকে বড় পার্কগুলির মধ্যে একটা। এটা এতই বড়, প্রায় 1752 বিঘা জমির উপর বানানো এই পার্ক। এই পার্কে রয়েছে খ্রিস্টি দা রিডিমার, বাজলে রিও ডি জেনিরোতে এই সুন্দর শিল্পকর্মটি যীশু খ্রিস্টের মূলবোধকে নিখুঁতভাবে চিহ্নিত করে। রয়েছে কলেসিয়াম, ইতালির রোম শহরে অবস্থিত, এখনো পর্যন্ত নির্মিত বৃহত্তম পাঁচিলে অ্যাম্পি থিয়েটার। এটি 70-80 খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত। খুব সুন্দরভাবে সাজানো আছে মোয়া স্ট্যাচু, যেটা খুবই সুন্দর ভাস্কর্য। আরও আছে পেট্রা, এটি জর্ডান শহরে প্রাচীন স্থাপত্য। সমাধি ও মন্দিরের গোলাপি বেলি পাথরের কাজের কারণে শহরটি বিশ্বব্যাপী রোজ সিটি নামে পরিচিত হয়ে ওঠে। আছে তাজমহল, ভারতের আগ্রা যমুনা নদীর তীরে অবস্থিত সুন্দর সাদা মার্বেলের স্মৃতিস্তম্ভ। 1632 সালে মুঘল সম্রাট শাহজাহানের নির্দেশে স্ত্রীকে উৎসর্গ করে নির্মিত প্রেমের স্মৃতিস্তম্ভ। আছে গ্রেট পিরামিড অফ গিজা, খুফুর পিরামিড, গিজার গোরস্থানের 3টি পিরামিডের মধ্যে সবচেয়ে বড়, যা প্রায় 460 ফুট উচ্চতা বিশিষ্ট, মিশরের এল গিজা নামক স্থানে অবস্থিত। এবং রয়েছে গ্রেট ওয়াল অফ চায়না, চীনের মহাপ্রাচীর, বিশ্বের দীর্ঘতম মানব সৃষ্টি কাঠামো হিসেবে গণ্য করা হয়। প্রায় 7300 কিলোমিটার প্রাচীরটি মহাকাশ থেকে দৃশ্যমান বলে জানা যায়। তো রয়েছে আরও নানান ধরনের অ্যাক্টিভিটি। তো সম্পূর্ণটাই ভিডিওতে দেখাবো। ভিডিওটি অবশ্যই স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখবেন। 7 উইন্ডার্সের এন্ট্রি পথ দিয়ে ভিতরে প্রবেশ করলাম। আর ভিতরে প্রবেশ করতে একদম প্রথমে আছে গিজার গ্রেট পিরামিড।
আপনি কি জানেন গিজার গ্রেট পিরামিডটি প্রাচীন বিশ্বের 7টি আশ্চর্যের মধ্যে সবচেয়ে পুরনো এবং একমাত্র পিরামিড। আকর্ষণীয় তাই না? মোট 3টি পিরামিড রয়েছে, প্রতিটি আলাদা ফারাহেদের জন্য নির্মিত। 3টির মধ্যে সবচেয়ে বড়টি চতুর্থ রাজবংশের খুফুর অন্তর্গত এবং বিশ্বের কাছে গ্রেট পিরামিড নামে পরিচিত। এই 481 ফুট লম্বা পিরামিডটি আধুনিক আকাশচুম্বী ভবন না আসা পর্যন্ত বিশ্বের সবচেয়ে উঁচু স্থাপনা হিসেবে গর্বিত ছিল। পিরামিড দৃশ্যত বিপুল পরিমাণ সময় এবং সম্পদ ব্যবহার করেছে। 2560 খ্রিস্টাব্দের কাঠামো সম্পন্ন করতে প্রায় 20 বছর এবং 20,000 শ্রমিক লেগেছিল। মেন আকর্ষণ 7 উইন্ডার্স বা সপ্তম আশ্চর্য, তার এই যে প্রথমটায় আসছি মিশরের পিরামিড, আর যে 7খানা যে স্পট সবগুলো পাশাপাশি আছে। এখন এদিকে একটা আছে আর তার পিছনে একদম এদিকে হচ্ছে তাজমহল, এবং এই চারদিকে এই হচ্ছে তাজমহল, সপ্তম আশ্চর্যের অন্যতম একটা আশ্চর্য, যেটা দিল্লির আগ্রার যে তাজমহলের মতো একদিন দেখতে, কিন্তু এটা আগ্রা নয়, এটা হচ্ছে কলকাতার ইকো পার্কের তাজমহল। এখন আমরা তাজমহলের সামনে আছি আর ঘুরে দেখাচ্ছি। আর এই ঠিক তাজমহলের পাশে আছে ওই যে এদিকে যে সামনে দেখতে পাচ্ছেন চীনের মহাপ্রাচীর, তো আমরা ওইখানে ওইদিকে যাচ্ছি, পুরোটা ঘুরে দেখাবো। দেখুন এখন দাঁড়িয়ে আছে তাজমহলের সামনে, এই হচ্ছে তাজমহল। তবে এটা আগ্রার তাজমহলের মতো অতটা বড় না হলেও সৌন্দর্যের দিক থেকে এটা কিছুটাই কম নয়। এটা যথেষ্ট সুন্দর এবং অসাধারণ শিল্পী কলা কৌশলীতে। তো তাজমহল আর পেট্রা জর্ডানের সামনেই রয়েছে মুয়ায় মূর্তি। 1250 থেকে 1500 সালের মধ্যে রাপানি লোকেদের দ্বারা এই সুন্দরভাবে খোদাই করা মানব মূর্তিগুলি পূর্ব পেলেনেশিয়ায় ইস্টার্ন দ্বীপে অবস্থিত। এদের প্রত্যেকের মাথায় বড় আকারের, তাদের শরীরের 3/8 সুনির্দিষ্ট হতে। তারা কখনো কখনো তাদের পূর্বপুরুষদের প্রতীক হিসেবে বিবেচিত, যখন তারা অন্যদের কাছে তাদের শক্তিশালী প্রাক্তন প্রধানদের প্রতীক ছিল, যদিও তাদের বেশিরভাগ সময় সাথে ধ্বংস হয়ে গেছে। বাকি ভাগ্যক্রমে এখনও রানো রাকো আগ্নেয়গিরির ঢালে দাঁড়িয়ে আছে। 18 শতকের তাদের নির্মাণ রহস্যজনকভাবে বন্ধ হয়ে গেছে এবং কেন তা এখনো পর্যন্ত কেউ খুঁজে পায়নি। তো এখন যাচ্ছে পেট্রা জর্ডান। এখন কি তাদের সঠিক মনে একটি প্রাচীন শহরে যেতে এবং কিছু আশ্চর্যজনক রহস্য খুঁজে বের করতে চায় না? কেউ নেই, তাই না? পেট্রা 300 খ্রিস্টাব্দের নাবাদের রাজ্যের রাজধানী হিসেবে কাজ করেছিল। ইংরেজিতে আমি বলতে যাচ্ছি যে এটি জর্ডান অবস্থিত একটি প্রাচীন শহর। সমাধি ও মন্দিরের গোলাপি বেলে পাথরের কাজের কারণে শহরটি বিশ্বব্যাপী রোজ সিটি নামে পরিচিত। একসময় এই সম্পদ বাণিজ্য কেন্দ্র শহরটি অবহেলা এবং স্থানান্তরের কারণে অবশেষে ধ্বংসস্তূপে পড়ে। তবে এই পেট্রা জর্ডানের ভিতরটা খুব সুন্দরভাবে সাজানো আছে। ভিতরে অনেক দেবদেবী বা প্রাচীন নানান রকমের রাজাদের মূর্তি সুন্দরভাবে খোদাই করে সাজানো আছে। দেখলে মনে হবে যেন সত্যিকারই কোনো প্রাচীন গুহার ভিতরে আছি। এখানকার পরিবেশটা খুবই সুন্দর, সত্যি দেখার মতো মনোমুগ্ধকর পরিবেশ। তো আমরা সবাই ঘুরে ঘুরে দেখছি, আমাদের পুরো ফ্যামিলি মেম্বার। এটি হলো খ্রিস্টি দ্য রিডিমার। ব্রাজিলের রিও ডি জেনেরিওতে এই সুন্দর শিল্পকর্মটি যীশু খ্রিস্টের মূল বোধকে নিখুঁতভাবে চিহ্নিত করে। যিশুর মতো এই মূর্তিটির লক্ষ্য আধুনিক সমাজ রক্ষা করা। লোকেরা এটিকে তাদের মাথার উপর ছাদ হিসেবে দেখে। মূর্তিটিকে বিশ্বব্যাপী খ্রিস্ট ধর্মের একটি মহৎ প্রতীক হিসেবে দেখা হয়। বলা হয় যে মূর্তিটি একটি বিশেষ অনুরোধে মাইন কর্কোভাডোর চূড়ায় নির্মিত হয়েছিল, যাতে এটি রিওতে প্রতিটি শেষ আত্মার কাছে দৃশ্যমান হয় এবং যখন তাদের প্রয়োজন হয় তখন তাদের আশা প্রদান করে। যে শুধু সুন্দর তাই না। চীনের মহাপ্রাচীর, দেখুন এই হচ্ছে চীনের মহাপ্রাচীর, যেটা চীনের সবথেকে বড় এক চীনের মহাপ্রাচীর, পৃথিবীর সত্যিকারের বিস্ময়। প্রাচীরটি মূলত রাজ্যগুলির সীমানা রক্ষার জন্য নির্মিত হয়েছিল, কিন্তু বছরের পর বছর ধরে এটি চীনের উত্তর সীমান্তে প্রতিরক্ষার পাশাপাশি পর্যটকদের জন্য একটি দুর্দান্ত উৎস হিসেবে কাজ করে। প্রাচীরটি বিশ্বের দীর্ঘতম মানব সৃষ্টি কাঠামো হিসেবে গঠিত।
প্রায় 7300 কিলোমিটার প্রসারিত প্রাচীরটি পূর্ব উপকূলের সাংগাও পাস থেকে শুরু হয়ে জিয়াও পাস পর্যন্ত গেছে। এটা প্রায় বলা হয় মহাকাশ থেকে দৃশ্যমান একমাত্র জিনিস চীনের গেট ওয়াল। সত্য বা না বিতর্ক ও কাঠামোর মুহূর্তে কিছু বিশ্বাস জাগিয়ে তোলে। তো সপ্তম আশ্চর্যের একদম শেষে রয়েছে কলোসিয়াম। ইতালির রোম শহরকে কেন্দ্র করে অবস্থিত কলোসিয়াম এখনো পর্যন্ত নির্মিত বৃহত্তম প্রাচীন অ্যাম্ফি থিয়েটার। আর বিস্ময়কর বিষয় হলো যে এটি 70-80 খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত হওয়া সত্ত্বেও সমগ্র বিশ্বের বৃহত্তম স্থায়ী অ্যাম্ফি থিয়েটার। 1349 সালে বিশাল ভূমিকম্পের মূল স্মৃতিস্তম্ভটি ভেঙে যায় এবং ফলস্বরূপ তার দক্ষিণ দিকটি ধসে পড়ে। এমনকি ভাঙা পাথর রোমে প্রাসাদ, হাসপাতাল, গির্জা এবং অন্যান্য অনেক ভ্রমণ নির্মাণে পুনরায় ব্যবহার করা হয়েছে। সুতরাং এইভাবে তারা সকলেই এই কিংবদন্তি স্মৃতিস্তম্ভকে সারাংশ বহন করে। তো এই ইকো পার্কে এই কলোসিয়ামের রেপ্লিকাটি খুব সুন্দরভাবে সাজিয়ে বানানো হয়েছে এবং ভিতরে ঢুকলে দেখা যাবে ফুটবল মাঠের মধ্যে যেমন স্টেডিয়ামে মানুষ বসে খেলা দেখতো, তা আগেকার দিনে এরকম জীবজন্তুদেরকে ছেড়ে দিয়ে বাইরে থেকে খেলা দেখানোর একটা ব্যবস্থা ছিল। তো সেরকম একটা স্টেডিয়াম মতো মনে হচ্ছে যেন একটা স্টেডিয়াম। তো এটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে তোমাদের ইকো পার্কের 7 উইন্ডোজ ঘোরা শেষ। এখন আমরা খাওয়া দাওয়া করছি, আর খাওয়া দাওয়া করেই আমরা এরপরে অন্যান্য কিছু এখানে বিরিয়ানি খাচ্ছি। বিরিয়ানি নিয়ে 150 টাকা প্লেট। ইকো পার্কে বাইরের খাবারে অ্যালাউ আছে, তো আপনারা বাইরের থেকে খাবার নিয়ে এসেও খেতে পারেন। তো ভিতরে আপনি চাইনিজ, বিরিয়ানি সব রকমের খাবার পেয়ে যাবেন। সাইড সিন দেখা হয়ে গেছে, এবার আছি বাংলার গ্রামে। সামনে আছে বাংলার গ্রাম। এবার আমরা বাংলার গ্রামে ঘুরতে যাব আর তার ভিডিও। ইকো পার্কের 3 নম্বর গেটের নিকট এবং ইকো পার্ক অফিসের ঠিক পাশেই জলাশয়ের সামনে গড়ে তোলা হয়েছে এক টুকরো বাংলার গ্রাম। 3 একর বাংলার গ্রামটি ডিজাইন করেছেন শিল্পী অনির্বাণ দাস, যিনি বলেছিলেন তার রেফারেন্স পয়েন্ট ছিল সত্যেন্দ্রনাথ দত্তের কবিতা পালকির গান এবং রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা 2 বিঘা জমিনকে ফুটিয়ে তোলা হয়েছে এই বাংলা পার্কে। এন্ট্রি করতে হলে আপনাকে 30 টাকা দিয়ে টিকিট কাটতে হবে এবং ইকো পার্কে ঢুকে আপনি যখন এই বাংলার গ্রামে প্রবেশ করবেন, এখানে টিকিট মূল্য 10 টাকা। 10 টাকা দিয়ে আপনাকে টিকিট করে তারপরে ভিতরে ঢুকতে হবে। ঢুকলে দেখতে পাবেন বাংলার গ্রামের সমস্ত নানান রকমের দৃশ্য। তো আমরা 10 টাকা দিয়ে টিকিট কেটেছি, আর এখন আমরা ভিতরে ঢুকবো আর ঢুকে দেখাবো আপনাদেরকে ভিতরের পরিবেশটা কেমন। তো ভিডিওটি পুরোটি বাংলার ভিতরে প্রবেশ করলে প্রথমে চোখে পড়বে বাংলার ঐতিহাসিক রথ, আর তার পাশেই রয়েছে চোখ জুড়ানো সবুজ ধানের ক্ষেত, যেটা একজন চাষি চাষ করছে নাঙল দিয়ে। পরিবেশটা খুবই সুন্দর। তো গ্রাম বাংলায় ঢুকে আমরা দুপাশে চাষের জমিন দিয়ে হেঁটে চললাম সামনের দিকে গ্রাম বাংলার ভিতরের দিকে। আর এখানে যে স্ট্যাচুগুলি আছে এগুলো সম্পূর্ণ ফাইবার দিয়ে বানানো। দেখুন গরু বা চাষি যারা চাষ করছে নানান ধরনের স্ট্যাচু বানিয়ে রেখেছে, সবগুলি ফাইবারের স্ট্যাচু এবং যে চাষবাসগুলো করছে সেগুলো একদম অরিজিনাল। ঘরগুলো খুব সুন্দরভাবে সাজানো আছে, আলপনা দেওয়া। পুকুর পাড়ে মহিলারা চাষ করছে এবং ধান তুলছে, সবকিছু খুব সুন্দরভাবে সাজানো আছে। এখানকার ঢুকলে এখানকার পরিবেশটা সত্যি খুব অসাধারণ। দেখুন পুকুর পাড়ে বসে আছে একজন গ্রামের মহিলা। দেখুন একটা গরুর গাড়ি খুব সুন্দরভাবে সাজানো আছে এবং একজন গরুর গাড়ির চালক, সে গরুর গাড়ি চালিয়ে এসে একটু বিশ্রাম নিচ্ছে। তো সবকিছু খুব সুন্দরভাবে সাজানো আছে। আর দেখুন আলপনা দেওয়া গরুর। গ্রাম বাংলায় যেমন গরুর গোবর দিয়ে ঘুঁটে দেওয়া হয়, তো দেখুন একজন মহিলা সে তার ঘরের দেওয়ালে ঘুঁটে দিচ্ছে। তো সেই পরিবেশটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়ে তুলেছে এই ইকো পার্কের বাংলার গ্রামে। আর এবং তার সামনে আছে একদম গ্রামের যে স্কুল বা পাঠশালা সেটা আছে। এগুলো ওই যে সামনে যে স্ট্যাচুগুলো দাঁড়িয়েছে এগুলো তো সাইকেল ছিল, যে রাজ্য সরকার থেকে যে সাইকেল দিত সে সাইকেল ছিল, বাট এখন সাইকেলগুলো নেই। আর এটা হচ্ছে একটা স্কুল। তো পুরোটা খুব সুন্দরভাবে সাজানো আছে, আর পুরোটা আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের। এটা হলো বাংলার গ্রামের এক টুকরো বাজার। এখানে বিক্রেতারা তাদের নানান রকমের সবজি, ফল, মাছ নিয়ে বসেছে বিক্রির জন্য এবং সামনে ক্রেতারাও আছে যারা কিনবে।
তো টোটাল বাংলার গ্রামের সুন্দরভাবে একটা বাজারকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, যেটা খুবই দৃষ্টিনন্দন দেখার মতো। দেখুন ঘুরে ঘুরে দেখাচ্ছি। আগে আরো অনেক স্ট্যাচু ছিল, এখন কমিয়ে ফেলেছে, এখন অল্প স্ট্যাচু আছে। এখানে সবাই চাষ করে, চাষ এখানে সবাই খেলা করছে, বাচ্চারা সবাই খেলা করছে। তো এইটি হলো গ্রামের একটি চণ্ডী মণ্ডপ, যেখানে মৃৎশিল্পীর লোকেরা বা বয়স্ক লোকেরা তারা দুর্গা প্রতিমা নির্মাণ করছে এবং গ্রামের বয়স্করা সেখানে বসে আড্ডা দিচ্ছে। তো এই জিনিসটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, যেটা এখনো গ্রামে দেখা যায় এরকম পরিবেশ। এটাকেও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এই কোপার। তো দেখুন শিল্পী এই জিনিসটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। এখানে গ্রামের একজন শিক্ষক, সে তার ছোট্ট একটা মুদিখানা চালাচ্ছে, তার পাশাপাশি বাচ্চাদের পড়াশোনা করার কাজ করছে। কিছু বাচ্চা পড়ছে, কিছু বাচ্চা যারা পড়া পারেনি তারা কান ধরে দাঁড়িয়ে আছে। তো সম্পূর্ণটা খুব সুন্দরভাবে সাজিয়েছে। আমরা বাংলার গ্রাম ঘুরে বেরিয়ে পড়েছি, আর বাংলার গ্রামের পাশে আছে ধামসা ট্রিপল কিচেন। তো আপনারা এসে এখানে খাওয়া দাওয়া করতে পারেন। এখানকার বীরভূমের ঐতিহ্য মেনে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এবং তার পাশে আছে সোলার ড্যাম, যেটা একটি পুরোটা একটা সোলার দিয়ে বানানো। এটা এখনো কাজ চলছে, যার কারণে এটার ভিতরে আমরা ঢুকতে পারিনি, যার কারণে খুব একটা কিছু দেখাতে পারিনি। বাইরে থেকে যতটা পেরেছি এটার ভিডিও করছি। এখন আছি ভাস্কর্য বাংলা ইতিহাস উদ্যানের সামনে, আর ভিতরে ঢুকবো আমরা। ভাস্কর্য বাংলার ইতিহাস উদ্যান, তো এটাকে খুব সুন্দরভাবে সাজিয়েছে। এখানে যে পুরো গাছ দিয়ে বানানো ক্যাকটাস থেকে শুরু করে নানান প্রজাতির লতা পাতার গাছ দিয়ে এখানকার যে চারদিকের দেওয়ালগুলোকে এমনভাবে সাজিয়েছে মনে হবে যেন এটা একটা পাকা দেওয়াল, কিন্তু এটা আসলে পুরোটা গাছ দিয়ে বানানো এবং ইতিহাসের নানান রকমের যুদ্ধ, নানান রকমের মূর্তি দিয়ে সাজানো আছে এই পার্কটা। এবং এখানে বসার জায়গা আছে, সন্ধেবেলা গান বাজে, পুরো এরিয়াটাতে স্পিকার বসানো আছে এবং খুব সুন্দর জায়গা, বসে খুব সময় কাটানো যাবে। নানান রকমের মূর্তি, আগেকার দিনের যুদ্ধের নানান রকমের চিহ্নকে তুলে ধরা হয়েছে এখানে এই ভাস্কর্যের মাধ্যমে। দেখুন খুব সুন্দরভাবে সাজিয়ে যুদ্ধের নানান রকমের স্মৃতি। তো টোটালি পার্কটা এটা ইকো পার্কের খুব সুন্দর একটা পার্ক। এখানেও এসে অনেকটা সময় কাটিয়ে নিলাম, ফুল থেকে শুরু করে সমস্ত কিছু আছে।
বাংলার ইতিহাস উদ্যান থেকে ঘুরে আমরা এখন চলে এলাম রেন ফরেস্টে। ইকো পার্কের অন্যতম আকর্ষণ এই রেন ফরেস্ট। এখানে কৃত্রিমভাবে বৃষ্টির একটা ব্যবস্থা করা হয়েছে। বিকেলবেলা গরমের দিনে গা ভেজানোর একটা খুব সুন্দর ব্যবস্থা করেছে এই পার্কে। তো দেখুন এটা কেমন। রেন ফরেস্ট ইকো গার্ডেনের রেন ফরেস্ট থেকে বেরিয়ে এখন আমরা যাব হার্বাল গার্ডেনে। আর দেখুন এই হচ্ছে হার্বাল গার্ডেনের গেট। আমরা ভিতরে ঢুকছি। আর ভেতরে হার্বাল গার্ডেনে ভিতরে ঢুকিয়ে এখানে সাধারণত ঔষধীয় গাছগাছালি আছে। তো দেখার মতো খুব একটা বেশি নেই, যার জন্য কিছু দেখলাম না, বেরিয়ে আসলাম। আর এই হচ্ছে বাম্বু গার্ডেন, বাঁশের বাগান। অসংখ্য বাঁশ আছে এখানে, চারদিকে শুধু বাঁশ আর বাঁশ। দেখুন আমাদের ফ্যামিলি মেম্বার সবাই হাঁটছে এদিকে। তো বাঁশের বাগানগুলো খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে, সবকটা বাঁশের গোড়া এক জায়গায় এবং চারদিকে ছাউনি হয়ে বেরিয়ে আছে। তো এটা হলো হেলিকোনিয়া গার্ডেন। তো এটা একটি পার্কের মতো, একটা কৃত্রিম ঝর্ণা বানানো আছে। আর এখানে বোটিংয়েরও ব্যবস্থা আছে, চারদিকে জলাশয়ে এখানে বোটিং করার ব্যবস্থা আছে। তো আমরা মেম্বার বেশি ছিলাম বলে আমরা বোটিং করলাম না। এটা সাধারণত একটা পার্কের মতো, খুব একটা দেখার মতো কিছু বেশি কিছু নেই, এটা সাজানো গোছানো পার্ক। তো এখানে আমরা কিছুক্ষণ ঘুরে নিলাম, ঘুরে দেখে নিলাম কী কী আছে। তো ইকো পার্কের চারপাশে প্রচুর রেস্টুরেন্ট পেয়ে যাবেন খাওয়ার জন্য, খাবার নিয়ে বিশেষ কিছু অসুবিধা হবে না। তো ইকো পার্কের ভিতরে ঢুকলে আপনি এরকম টয় ট্রেন পেয়ে যাবেন, যেটা দিয়ে পুরো পার্ক ঘুরতে পারবেন। যেটা নন এসি নেয় 150 টাকা, ওয়ান রাউন্ড 30 থেকে 40 মিনিট ঘোরাবে, এবং এসি নেবে 250 টাকা পার হেড, এক রাউন্ড ঘোরাবে, 30 থেকে 40 মিনিট সময় লাগবে। এটা পুরো ইকো পার্ক ঘুরে নিতে পারবেন এই টয় ট্রেনের মাধ্যমে। তো পার্কের ভিতরে এরকম ডবল সাইকেলিংও পেয়ে যাবেন, যেটার ভাড়া 150 টাকা 30 মিনিটের জন্য, এবং এটা 500 টাকা জমা করে রেখে তারপরে সাইকেলগুলো নিতে হবে, এবং সাইকেল ফেরত দিলে বাদবাকি টাকা আপনাকে রিটার্ন করে দেবে, এবং এই সাইকেলে করে পুরো ইকো পার্কটা আপনি ঘুরে নিতে পারবেন। এখন বাটারফ্লাই গার্ডেন, এখন আমরা যাচ্ছি বাটারফ্লাই গার্ডেনে। দেখা যাক ভিতরে বাটারফ্লাই আছে কিনা। এখন আমরা যাচ্ছি বাটারফ্লাই গার্ডেনের ভেতরে, দেখা যাক ভিতরে কি আছে। প্রজাপতি ওই এখানের মধ্যে। তো আমরা এখন ঢুকছি বাটারফ্লাই গার্ডেনে। আর এখানে ডবল দরজা দিয়ে বানানো আছে, ভিতরে বাটারফ্লাই আছে। তো এখানে ভিডিও করা অ্যালাউ নেই, যার জন্য ভিতরে কিছু দেখাতে পারলাম না। সবাই এখন ঘুরছি গার্ডেনে, বাচ্চারা খেলছে, তার সাথে আমরাও খেলছি মোটামুটি।
12টায় ঢুকেছি, ঢুকে মোটামুটি 2 ঘন্টার মধ্যে আমরা 7 উইন্ডার্স বা সপ্তম আশ্চর্য যেটা ছিল সব ঘোরা হয়ে গেছে। আর এইদিকে দেখতে পাচ্ছেন টয় ট্রেন, আর এই পুরো গার্ডেন এত বাচ্চারা খেলছিল, এদের সাথে কিছুক্ষণ ঘোরাঘোরা করলাম। তো ইকো পার্কের বেশ কিছু সাইট সিন দেখে এখন আমরা চলে এসেছি ঘুম স্টেশনের কাছে। এটা হলো দার্জিলিংয়ের ঘুম স্টেশনের মতো দেখতে, তার একটা রেপ্লিকা বানিয়ে রেখেছে। তো এই ট্রেনটা চলে না, এটা জাস্ট বসানো আছে। আর এখানে ছবি তোলা যায়, 10 টাকা করে নেয় পার হেড। আর বিকেলবেলা বসে সময় কাটানোর জন্য খুব সুন্দর একটা জায়গা। তো আমরা এখানে এসে কিছুক্ষণ সময় ঘুরে নিলাম আর দেখে নিলাম ঘুম স্টেশন। তো দার্জিলিংয়ের ঘুম স্টেশন আশা করি আপনারা দেখেছেন, যারা দেখেছেন তারা জানেন যে দার্জিলিংয়ের ঘুম স্টেশনটা কতটা সুন্দর। এটা তার মতো করে একটা কোনোরকম বানিয়েছে, এটাও যথেষ্ট সুন্দরভাবে বানিয়েছে। তো এখানে আমরা কিছুটা সময় ঘুরে নিলাম। আর এর সামনে আছে মাস্ক গার্ডেন, তো আমরা এখন যাচ্ছি মাস্ক গার্ডেনে। আর এই হলো মাস্ক গার্ডেন, দেখুন এখানে অসংখ্য মাস্ক দিয়ে পুরো সাজানো একটা গার্ডেন। নানান রকমের দেব দেবী, নানান রকমের মূর্তির মাস্ক বানানো হচ্ছে, অসংখ্য মাস্ক। এবং এটা দেখতে খুবই সুন্দর, দৃষ্টিনন্দন একটি পার্ক। তো এখানে আমরা কিছুটা সময় ঘুরে নিলাম। তো ইকো পার্কে দেখার মতো অনেক কিছু আছে, আপনি দেখলে এটা একদিনে দেখে শেষ করা যাবে না। তো আমরা যতটা পারছি দেখেছি আর আপনাদেরকে দেখাচ্ছি। তো মাস্ক গার্ডেন থেকে ঘুরে এখন আমরা চলে এলাম চিলড্রেন গার্ডেনে। আর এটা দেখুন চিলড্রেন গার্ডেনের একটি ফোয়ারা। তো এটা খুব সুন্দরভাবে সাজানো আছে, এটা এখন বন্ধ আছে দুপুরের টাইম। আর আমাদের বাড়ির বাচ্চারা এখন যাচ্ছে চিলড্রেন গার্ডেনে। তো এই ইকো পার্কে বাচ্চারা খেলার জন্য প্রচুর রাইডস আছে খেলার। তো আমাদের বাচ্চারা যাচ্ছে এখন, তারা খেলছে, দেখুন কি কি আছে। তো বাচ্চারা এখানে খেলে এতটাই আনন্দ পাচ্ছে যে এখান থেকে যেতেই চাইছে না, তারা এখানে অনেকক্ষণ ধরে সময় কাটিয়ে দিয়েছে আমাদের। তো দেখুন বাচ্চারা যথেষ্ট আনন্দ করছে, এখানে খেলার জন্য খুবই এক্সাইটেড। নামো নামো নামো। তো এই ইকো পার্কের ভিতরে এরকম অসংখ্য ওয়াটার এটিএম পেয়ে যাবেন, যেখানে আপনি 1 টাকা 2 টাকা দিয়ে ফিল্টার জল পেয়ে যাবেন। আর এই দেখুন সামনে আছে লেক, এটা অনেক বড় একটা লেক, এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে। তো আমাদের বাচ্চা ছিল বলে আমরা আর বোটিংয়ে উঠিনি, আর বিকেলও হয়ে গেছে, যার জন্য আর এখানে যে লেকে যে নানান রকমের রাইডসের ব্যবস্থা আছে সেগুলো আমরা করতে পারিনি। আর দেখুন সামনে আছে যে আইফেল টাওয়ার, এটা হচ্ছে 1 নম্বর গেট দিয়ে ঢুকলে আইফেল টাওয়ার দেখা যায়। তো আমরা বিকেল হয়ে গেছে বলে লেকের ওই পাশটা যেতে পারিনি। তো অন্য এক সময় আবার আসবো, এসে পুরোটা ঘুরে দেখাবো, বাদ বাকি যা দেখতে পারেননি সেটা এসে ঘুরে দেখাবো। তো ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন লাইক করে, আর চ্যানেলে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন।